হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউথ টিচিং এসজি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে লেকচার 49-এ মানে কয়েকটা দৃঢ় বস্তু যেমন জ্যামিতিক শেপের যে বস্তুগুলো আছে সেই বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামক নির্ণয় করে দেখাবো। তারপর দেখো তোমাদের প্রথমে হচ্ছে গোলীয় রিং, তোমাদের যেটা আছে ওই গোলীয় রিংয়ের যে জড়তা ভ্রামক হবে তা সেটা হচ্ছে প্রথমত তোমাদের যেটা ফার্স্টে দেখাবো সেটা হচ্ছে কি ওই যেটা সেন্টারের সাপেক্ষে, ঠিক আছে, সেন্টারের সাপেক্ষে একটা রিংয়ের, ঠিক আছে, বলয়াকার রিংয়ের জড়তা ভ্রামক নির্ণয়, ঠিক আছে। তো এটার জন্য ছবিটা আমি ফার্স্টে করছি, দেখো। আচ্ছা, এটা কি করবে, যে টপিকটা সেটা হচ্ছে কি 1 নাম্বার, এটা 1 নাম্বার আমি নাম দিচ্ছি। এবার 1 নাম্বার এই বস্তুটার ক্ষেত্রে যেটা বার করব এটা বৃত্তাকার বলয়ের বিভিন্ন অক্ষের সাপেক্ষে হবে। এটা বৃত্তাকার বলয়, ঠিক আছে, বৃত্তাকার বলয়। এবার বৃত্তাকার বলয়ের কেসে হচ্ছে এখানে 1 নাম্বার ফার্স্ট কেসে হচ্ছে ধরো কেন্দ্রগামী, ঠিক আছে, কেন্দ্রগামী কিন্তু তলের সাথে অভিলম্ব অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, বৃত্তাকার বলয় কেন্দ্রগামী কিন্তু তলের সাথে অভিলম্ব অক্ষের সাথে অভিলম্বভাবে তলের সাথে কেন্দ্রগামী কিন্তু তলের সাথে অভিলম্ব অক্ষের সাপেক্ষে বৃত্তাকার বলয়ের জড়তা ভ্রামক নির্ণয় বা জাড্য ভ্রামক। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টপিক তোমাদের। তো এইটার সাপেক্ষে আমি চক্রগতি ব্যাসার্ধটা দেখাবো আর জাড্য ভ্রামক যেটা পেয়েছে সেটাও দেখাবো। তো দেখো প্রথমে বৃত্তাকার বলয়ের কেসে 1 নাম্বার কেসে আমি এটা নিয়েছি, এর জন্য কি আমাকে ডায়াগ্রামটা করতে হবে। ডায়াগ্রামটা দেখো এরকম একটা নর্মাল স্টেপের ডায়াগ্রাম করলাম। এবার এর ধরো সেন্টারের মধ্য দিয়ে ধরো আমি নিয়ে যাবো একটা, ঠিক আছে, যেটা সেন্টারের মধ্যে দিয়ে গেছে। এবার সেন্টার থেকে ধরো একটা নর্মাল ডিস্টেন্স নিয়ে নিচ্ছি, রেডিয়াসটা ধরো এক্ষেত্রে, ঠিক আছে, আর নিচ্ছি, আর রেডিয়াস, আর এটা হচ্ছে ও, এটা এ বি অক্ষ দিচ্ছি, ঠিক আছে। এবারে আমি ওই সেন্টারের সাপেক্ষে দেখো ওই সেন্টারের মানে ওর কেন্দ্রগামী যে অক্ষটা আছে ওই কেন্দ্রগামী কিন্তু তলের সাথে কি অভিলম্ব অক্ষের সাপেক্ষে বৃত্তাকার বলে জাড্য ভ্রামকটা নির্ণয় করবো। সেই জন্য কি আমি একটা কনসিডারেশন ফার্স্টে করে নিচ্ছি। ধরো এর মধ্যে একটা ছোট অংশ আমি কনসিডার করছি, ছোট অংশ, এটা ডিএক্স, ঠিক আছে, ডিএক্স কনসিডার করছি। তাহলে দেখো আমি ধরলাম যে বৃত্তাকার, তোমাদেরকে একটা আমি এরকম স্টেপে করে দেখিয়ে দিচ্ছি, বাকি মোটামুটি আমি কয়েকটা দেখিয়েও দেবো, বাকিগুলো তোমাদের আমি ইকুয়েশনগুলো বলে দেবো, তার সাথে চক্রগতি ব্যাসার্ধটা করে দেখিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা বুঝবে। তোমাদেরকে মেন ফ্যাক্টর হলো কি যে ওই প্রত্যেকটা শেপের ক্ষেত্রে জড়তা ভ্রামকটা আর যে ওর জন্য যে চক্রগতি ব্যাসার্ধ আছে সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের। তো আমি একটা স্টেপ বার করা কীভাবে হচ্ছে দেখে দিচ্ছি একটার জন্য, বাকিগুলো ওই যে অ্যাপ্লিকেশন আছে না ওই তোমাদের লম্ব অক্ষ উপপাদ্য আর সমান্তর অক্ষ উপপাদ্য এগুলোকে অ্যাপ্লাই করে আমি পরেরগুলো বার করব, অন্যান্য অক্ষের সাপেক্ষে যেগুলো আছে সেগুলো বার করব। ধরো মনে করি বলয়াকার বা বৃত্তাকার বলয়ের বা রিং বলতে পারো, ঠিক আছে, এটা সার্কুলার রিং, ব্র্যাকেটে লিখে রাখবো, এটা কার জন্য হচ্ছে, এটা সার্কুলার রিংয়ের জন্য হচ্ছে, ঠিক আছে, সার্কুলার রিং।
বৃত্তাকার বলয়ের ভর মানে মোট ভর যেটা সেটা ক্যাপিটাল এম দিলাম, ঠিক আছে। আর ব্যাসার্ধ হচ্ছে ধরো ব্যাসার্ধ আর দেওয়া আছে, বলয়ের ব্যাসার্ধ ক্যাপিটাল আর লিখছি। তাহলে পরিধি, বৃত্তাকার বলয়ের পরিধি কত হচ্ছে 2 পাই আর। এবার এখানে ব্যাপারটা দেখো, এম যেটা আছে, এমটা হচ্ছে পুরো বৃত্তাকার বলয়ের মোট ভর, ঠিক আছে। তাহলে আমি যদি বলি একক দৈর্ঘ্য, টোটাল পরিধি কত হলো আমার 2 পাই আর পরিধি হলো, তাহলে একক দৈর্ঘ্যে আমি এখানে লিখে দিচ্ছি 2 পাই আর দৈর্ঘ্যের ভর এম। তাহলে একক দৈর্ঘ্যের বৃত্তাকার বলয়ের ভর কি হবে, ক্যাপিটাল এম বাই 2 পাই আর। এবার ক্যাপিটাল এম বাই যে 2 পাই আর আমি ক্যালকুলেশনটা করলাম এখানে, তোমাকে যদি বলি ওই যে ক্ষুদ্র অংশটা আমি ধরেছিলাম, তাহলে ওই ক্ষুদ্র অংশের এবার আমি একটা লিখে নিচ্ছি যে বৃত্তাকার বলয়ের মধ্যে একটি ক্ষুদ্র অংশ dx কল্পনা করা হলো, ঠিক আছে। dx কল্পনা করা হলো। এবার ওই dx অংশের ভর কি হবে, স্মল dm সমান m বাই একক দৈর্ঘ্যে ভর এটা, তাহলে অত অংশ ভর কত হবে ইন্টু dx। আগের মতনই যেরকম আগে করেছিলাম এরকম একটা ক্যালকুলেশন তোমাদের দেখানো হয়েছিল। এবার যেটা ব্যাপার যে তোমাদের ওই অংশটা আমি ভরটা যখন পেয়ে গেলাম, তাহলে আমি যখন জাড্য ভ্রমক বার করব, তাহলে এবি অক্ষের সাপেক্ষে মানে ওই ক্ষুদ্র অংশের জাড্য ভ্রমক ওটাকে আমি রাখছি ডিআই রাখছি। সব কিন্তু ছোট যেগুলো আছে, ক্যালকুলাসটা আমরা প্রথমে ক্ষুদ্রতম অংশের জন্য ইউজ করি, সেই জন্য সব কিন্তু ডিআই ডিএম এই অংশগুলো আমি নিচ্ছি। তাহলে ডিআই সমান যে পার্টটা হচ্ছে আমার, দেখো ডিএম ইন্টু আর স্কোয়ার, এম আর স্কোয়ার হয় তাহলে এখানে ডিএম হবে, তাহলে এম বাই 2 পাই আর ইন্টু ডিএক্স ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে। এবার ওই মানটা ধরো আয়ের যখন ক্যালকুলেশন করবো, ডিআই সমান আমার এটা বেরোলো, ডিআই সমান এইটা, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিআই বোথ সাইডে যখন আমি ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে আমাকে বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে হবে, এম বাই 2 পাই আর ইন্টু এটা ধরো পাই, তাহলে আর স্কোয়ার ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার এখানে এক্স আমি যদি আই মানটা বসিয়ে ধরো, তাহলে আই সমান কী হবে, এখানে ইন্টিগ্রেশনে কিন্তু লিমিট দেবে, ধরো এক্সের মানটা কী হবে 0 থেকে আমি 2 পাই আর নিচ্ছি, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন করবো এম আর স্কোয়ার বাই 2 পাই আরটা বাইরে বার করে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্সের ওপর মেন ক্যালকুলেশনটা বসবো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্সের ক্ষেত্রে যখন ইন্টিগ্রেশন আমি বসাবো, তাহলে এটার ক্ষেত্রে 0 টু 2 পাই আর, তাহলে এটি কী হবে এম আর স্কোয়ার 2 পাই আর ইন্টু এক্সের সাপেক্ষে 0 টু 2 পাই আর, তাহলে এটি কী হবে এম আর স্কোয়ার বাই 2 পাই আর ইন্টু এটার ক্ষেত্রে কী হবে 2 পাই আর, তাহলে 2 পাই আর 2 পাই আর কেটে গেল, ঠিক আছে।
এটা যদি কেটে যায় তাহলে এখানে কি হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে আই সমান কি এলো, ওই যে তোমাদের যে কেন্দ্রগামী যে অক্ষ সাপেক্ষে তার ক্ষেত্রে জাড্য ভ্রামক হলো আই সমান এম আর স্কোয়ার। এবারে আমি যদি বলি এটার ক্ষেত্রেই ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে, ধরো এটাও যদি বলি আমি ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক, তাহলে ছবিটা কীরকম হবে? ব্যাস বরাবর বললে ধরো এরকম নাম দিলাম, এটা ক্ষেত্রে ধরো ঠিক আছে, আমার একটু লাইনটা বেঁকে গেল তোমাদের, জাস্ট ব্যাস বরাবর মানে আমি মিডিল দিকে নিয়ে যাচ্ছি এটা পুরোপুরি। তাহলে এটা আমাকে নাম দিলাম সিডি, ঠিক আছে। তাহলে সিডি সাপেক্ষে আমি সিডি সাপেক্ষে কীরকম হবে ক্যালকুলেশনটা দেখো, তার মানে লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী কী করেছিলাম আমরা, যে আই অফ এক্স প্লাস আই অফ ওয়াই সমান কি আই অফ জেড করেছিলাম। এবার আই জেড বলতেই কি, এখানে দেখো ছবিটা দেখো, মানে এবিটা আই অফ এবি, এইখানে আমার ডায়াগ্রামটা অনুযায়ী আই অফ এবি, তাহলে এখানে আই অফ এবিটা কত হচ্ছে দেখো এম আর স্কোয়ার, আমি ক্যালকুলেশন অনুযায়ী আগেই বার করেছি। আর এই ক্ষেত্রে কী হবে দেখো আই এক্স, যেহেতু এক্স অক্ষের সাপেক্ষেই করো, আর এটা ধরো আমি সিডিটা এক্স অক্ষের সাপেক্ষে নিয়েছি, যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ধরো আরেকটা যদি আমি নিই এরকম, ঠিক আছে। এটা আমার আরও ছবিটা একটু বেঁকে গেলো এখানটায়, যদি আরও ধরো সাইড করে করি, ধরো এরকম মিডল দিকে যদি করি, তাহলে এখানে যদি নামটা দিই এটা ই এফ, ই এফটা দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে আর সিডিটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে। আর এখানে কী হবে, দুটোই কিন্তু ব্যাস বরাবর যে ডিস্টেন্সটা প্রায় সমান, সেই জন্য কী হবে এক্স অক্ষের সাপেক্ষে যা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে সে একই হবে। তাহলে আমি আই এক্স সমান আই করতে তাহলে 2 অফ আই এক্স করে নিচ্ছি, তাহলে আই এক্স সমান কী হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। তাহলে এম আর স্কোয়ার বাই 2 হচ্ছে কিন্তু তোমাদের এটার জন্য মানে কি ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে জাড্য হবে। এবার চক্রগতি ব্যাসার্ধটা এক্ষেত্রে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, চক্রগতি ব্যাসার্ধ আই সমান কী ছিল এম কে স্কোয়ার, এম কে স্কোয়ার, আমি এটা কম্পেয়ার করছি, তাহলে এটা হলো জাড্য ভ্রামক। তাহলে এম কে স্কোয়ার সমান কি আসছে এম আর স্কোয়ার, ইকুয়াল করে দিচ্ছি কম্পেয়ার করে, তাহলে কে সমান হলো প্লাস মাইনাস আর, তাহলে কে সময় প্লাস ভ্যালুটা নিচ্ছি মানে শুধু আর, ঠিক আছে। তাহলে এই আরটা এলো কি এখানে, কি আর হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে প্রথমটার জন্য। আর দ্বিতীয়টার জন্য কী হবে, দ্বিতীয়টার জন্য আমি কম্পেয়ার করছি আবার এম কে স্কোয়ার সমান কি এম আর স্কোয়ার বাই 2, তাহলে কে সমান কী হবে কে স্কোয়ার সমান আর স্কোয়ার বাই 2, তাহলে কে সমান প্লাস মাইনাস আর বাই √2, তাহলে আমি প্লাস ভ্যালু নিয়ে নে কে সমান আর বাই √2, তাহলে এইখানে ক্ষেত্রে কিন্তু চক্রগতি ব্যাসার্ধ আর বাই √2, তাহলে আর বাই √2 হচ্ছে ব্যাস বরাবর হলে চক্রগতির ব্যাসার্ধ এটা। এবার বলের জন্যই ধরো আমি তো বলি তোমাদের ব্যাসের সাথে সমান্তরাল, ব্যাসের সাথে সমান্তরাল এবং স্পর্শক বরাবর অক্ষের সাপেক্ষে হলে
এক্ষেত্রে কী হবে দেখো, এটার জন্য আমি ছবিটা ফার্স্ট একটা লাইন টেনে নিই, তাহলে কিন্তু এই ছবিটাকে থাকতে সুবিধা হবে। ঠিক আছে, এটার জন্য ডায়াগ্রাম একটা করতে হবে। এবার এইটার সাপেক্ষে যদি বলি, এই অক্ষরটার সাপেক্ষে ধরো এখানে যে আমি এটার নাম দিই জিএইচ, ঠিক আছে, মানে আই অফ জিএইচ যদি বলি তাহলে কী হবে, আগে দেখো মেন অক্ষের সাপেক্ষে কত হয়েছিল সেটা তোমাকে জানতে হবে। মানে আমি বলেছিলাম আই অফ সিডি যেটা, সেটা কিন্তু জানতে হবে, যেটা মেন কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। আমার একটু সাইড হয়ে যাচ্ছে, এটা তোমরা বুঝে নেবে যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হচ্ছে, মানে যেটা আমি সিডি বলেছিলাম। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা আমি এখানে প্রয়োগ করছি। তাহলে সমান্তরাল অক্ষবিধি উপপাদ্য যে প্রয়োগ করি, আর এখানে ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কিন্তু আর, ঠিক আছে, এই ডিস্টেন্সটা কিন্তু আর। তাহলে আমি এই সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করি, এখানে কী পাবো, আই অফ জিএইচ সমান কী হবে, আই অফ ধরো আই অফ সিডি প্লাস এম আর স্কোয়ার, এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে পাওয়া যায়। তাহলে আই অফ সিডিটা এখানে আগে থেকে আমি কি পেলাম, দেখো ওই ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে আই অফ সিডির সাপেক্ষে, মানে এটা অ্যাকচুয়ালি যেটা বেরোলো, তাহলে এখানে আমি এটা ক্যালকুলেশন করেছিলাম, সেটা হচ্ছে আই অফ সিডি তোমাদের, ঠিক আছে, সিডি বরাবর যেটা বেরিয়েছিল, তাহলে এম আর স্কোয়ার বাই 2 এসেছিলো তোমাদের। তাহলে আই অফ সিডির সাপেক্ষে এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম আর স্কোয়ার, মানে এটা হলো 3/2 এম আর স্কোয়ার। তাহলে এর জন্য চক্রগতি ব্যাসার্ধ কত আসবে তোমাদের, তাহলে এটাকে আমি যদি কম্পেয়ার করি আবার, যে এম কে স্কোয়ার সমান 3/2 এম আর স্কোয়ার, তখন এটা লিখবে যে আই অফ এটা কী হলো জিএইচ ঠিক আছে, আই অফ জিএইচ ক্ষেত্রে এরকম এলো। এবার এম কে স্কোয়ার সমান 3/2 এম আর স্কোয়ার, তাহলে কে স্কোয়ার সমান 3/2 আর স্কোয়ার, তাহলে কে সমান হবে কি প্লাস মাইনাস 3/2 আর প্লাস ভ্যালু নিয়ে লিখে হবে 3/2 রুটের ভেতরেই 3/2 আর। তাহলে এটা কী হবে, এক্ষেত্রে কিন্তু এই রুট ওভার পুরোটার ভেতরে, পুরোটার 3/2 আর এটা কী হবে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। এরপর তোমার দিকে মেন পার্ট যেটা আরেকটা হচ্ছে তোমাদের 3 নম্বর পোর্শন, আচ্ছা এটা 4 নম্বর হবে। যদি লম্ব যেটা প্রথমে করেছিলাম সেটা সমান্তরালের সাপেক্ষে যদি করি, সমান্তরালের সাপেক্ষে ধরো আমি ফার্স্টে ছবিটা করি, ছবিটা না হলে তোমরা বুঝতে পারবো না। মানে প্রথমে হচ্ছে কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল কিন্তু তলের অভিলম্ব এর সাপেক্ষে জাড্য ভ্রামক। ঠিক আছে, এটা তোমরা বার করবে।
এরপর দেখো ছবি দিয়ে তোমাদেরকে একটা ডায়াগ্রাম আগে এঁকে দেখায়, নাহলে বুঝতে পারবো না। যেটা হচ্ছে ধরো এরকম, ধরো এটা সেন্টারে কার সাপেক্ষে বলছি, ধরো আমি রেড কালি যেটা অক্ষের সাপেক্ষে দেখাচ্ছি, ঠিক আছে, এই লাল অক্ষরটা সাপেক্ষে। এটার নাম এবি দিয়েছিলাম, যেটা সেন্টারের মধ্য দিয়ে, এটা এবির নাম দিয়েছিলাম। এটা ধরো কে, আচ্ছা এম এন নাম দিচ্ছি, তাহলে এখানে কি হবে, আই অফ এম এন সমান, এটা সাপেক্ষে ডিস্টেন্সটা ধরো আর দেওয়া আছে, এই ডিস্টেন্সটা ধরো আর, ঠিক আছে, এই ডিস্টেন্সটা ধরো আর ডিস্টেন্স, তাহলে আই অফ এম এনটা কী হবে, সমান্তরাল অক্ষ উপপাদ্য করে আই অফ এ বি প্লাস এম আর স্কোয়ার। এবার আই অফ এম এন মানে হচ্ছে আই অফ এ বিটা কত বেরিয়েছিল আমার, দেখো এম আর স্কোয়ার বেরিয়েছিল। প্রথমে দেখো, প্রথমে করেছিলাম আমি আই অফ এ বি সমান কি এম আর স্কোয়ার, মানে হচ্ছে ওটাই দেখো ছবিটা ডায়াগ্রাম আই অফ এ বির সাপেক্ষে যেটা আমি করেছিলাম, এটার সাপেক্ষে যেটা করেছিলাম আই অফ এ বি, লাস্টে কত এসেছিলো দেখো এম আর স্কোয়ার। তাহলে ওই মানটা আমি এখানে বসাচ্ছি, কত হবে এটা 2m আর স্কোয়ার। এবার এটার সাপেক্ষে যদি জাড্ডভ্রমক বলো, জাড্ডভ্রমকটা এটা বেরোলো, চক্রগতি ব্যাসার্ধ এম কে স্কোয়ার সমান 2m আর স্কোয়ার, কে স্কোয়ার সমান হচ্ছে 2 আর স্কোয়ার, কে সমান প্লাস মাইনাস √2 আর প্লাস ভ্যালু নিচ্ছি, এটা হচ্ছে √2 আর, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। এবার তোমাদের আমি এটা প্রত্যেকটা বৃত্তাকার বলের জন্য শেপের জন্য কি কি হচ্ছে সেটা আমি দেখিয়ে দিলাম। দেখো এটা জাড্ডভ্রমক যেটা 2m আর স্কোয়ার হচ্ছে, তা এরপর তোমাদের প্রত্যেকটা এরকম জ্যামিতিক কিছু ধ্রুববস্তুর ক্ষেত্রে জাড্ডভ্রমক ও চক্রগতি ব্যাসার্ধ দেখাবো। আজকে এত দূরে, নেক্সট ক্লাসে ওগুলো আমি দেখাবো, ঠিক আছে।